মাহাথির আশ্চর্য হয়ে সেই সুন্দর ছবিটা দেখেছিল। এত নিখুঁত ছবি! ছেলেটাকে পেছন থেকে দেখেও মাহাথিরের মতোই মনে হচ্ছে। মাহাথিরের সেই অ্যাশ কালারের শার্ট, আবার ডিটেলসের শার্টের উপর ঘর ঘর করা ছোট ছেলেটার ঝাপড়ি ধরা চুল, সব কি সুন্দর! ভালো লাগার সাথে হামিমের কথায় ভীষণ মায়া হয়েছিল। মায়া থেকে হামিমকে উত্তর দিয়েছিল, কে বলেছে তোমার পা নেই? এই যে তোমার পা আছে ব্রাদার। জাস্ট কয়েকটা দিন, এরপর থেকে তুমি হাঁটতে পারবে, বুঝেছো? হামিম বুঝেছিল কিনা কে জানে, ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। মাহাথির অবাক হয়ে দেখলো বাচ্চাটার কান্না। শেষে তার কান্না থামলো মাহাথিরের কোলে উঠে। ঘটনা মনে হতেই মাহাথির হেসে ফেলল। ভাই বোন দুটো আসলেই পাগল। হামিম থেকে চিন্তা গিয়ে ঠেকলো বিভার দিকে। ঘরে ঢোকার সময় বিভাকে বলে এসেছে, শরবত দিও বিভা, গরম লাগছে। অথচ বিভা এখনো আসেনি। আসবে না নাকি? হঠাৎ বাহিরের ঠান্ডা বাতাসে মাহাথিরের শরীর ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা বাতাস! কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? আজ মোটেও গরম ছিল না আবহাওয়া, তবুও সে শরবত চেয়ে এসেছে, অথচ তার চা চাওয়া উচিত ছিল। ঠান্ডা আবহাওয়ায় চা খেতে পারলে শান্তি লাগতো। কি আশ্চর্য, সে এমন গাঁজাখোরের মতো ব্যবহার কেন করছে? সে কি গাঁজা খায় নাকি? বিভাকে জিজ্ঞেস করতে হবে বিভা রান্নায় কিছু মেশায় নাকি। সারাদিন একজন মানুষকে ঘিরে চিন্তা, চায়ের বদলে শরবত চাওয়া, এগুলো অবশ্যই গাঁজাখোরের লক্ষণ। মাহাথির ফোন বের করে সার্চ করতে নিল গাঁজাখোরের লক্ষণ কি। মাহাথির, আপনার শরবত। বুকটা ধক করে উঠল। মাহাথির পেছন ফিরে চাইল। সাধারণ মুখে বিভা দাঁড়িয়ে। মাহাথির ফোন বিছানায় ছুঁড়ে দিল। বিভা এগিয়ে এলো গ্লাস নিয়ে। মাহাথিরের দিকে বাড়াতেই মাহাথির ইচ্ছে হলো বিভার হাত ধরতে। ধরল না, গ্লাস নিল। বিভা ঘুরতেই মাহাথির ডেকে ফেলল, বিভা! এমন ডাকে বিভাকে আবারও ঘুরতে হলো মাহাথিরের দিকে। মাহাথির মনে মনে আওড়ালো, আসো, দুজনে একটু গল্প করি, তোমার সাথে কথা বলার ইচ্ছা করছে। আওড়ানো শেষ। এখন সে এই কথাটাই বিভাকে বলবে। রেডি? 1 2 3। আসো, কথা বলো। বিভা বুঝল না মাহাথিরের অস্পষ্ট সুর। বিভ্রান্তি নিয়ে উত্তর দিল। হ্যাঁ। মাহাথির অন্যদিকে ফিরল। মাহাথির নিজের উপর অবাক হয়ে লক্ষ্য করলো তার ভীষণ কান্না পাচ্ছে। সে বিভাকে কষ্ট দিত অনায়াসে, তাহলে ভালো কথা বলতে এত দ্বিধা কিসের? মাহাথির বিভার দিকে ফিরল করুণ মুখে। বিভা তখনও হতবাক হয়ে দাঁড়ানো, বলল, কিছু বলতেন? করুণ মুখের না বোধক মাথা নাড়ল মাহাথির। বিভা হাফ ছেড়ে চলে গেল। মাহাথির বিছানায় বসলো ধপ করে। ভীষণ রাগ হলো বিভার উপর। মাহাথিরের মন মস্তিষ্কে ধমক দিল, খুব তো বড় বড় কথা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে মোটেও ভালোবাসো না বিভা। ভালোবাসলে আমার চোখ দেখে সব বুঝে যেতে, বুঝতে পারতে আমি কি চাই। তুমি একটা মিথ্যাবাদী বিভা। মনের কথা শেষ হতেই মস্তিষ্ক মনকে চর বসালো, বলল, বিভা কোনো কবিরাজ জ্যোতিষী নয়। ওর কোনো আধ্যাত্মিক ক্ষমতাও নেই যে তোর মনের খবরও জানবে। তুই মুখ ফুটে না বললে বুঝবে কিভাবে? আগে নিজে ঠিক হ। মাহাথির নিভে গেল। মন মস্তিষ্কের যুদ্ধ আর হচ্ছে না। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। কাল সে বিভাকে নিজের মনের কথা বলবেই। রাত 1টা তো বাজবেই। বিভা ঘুমায়নি, বসে বসে দেখছে তার নিজের ভাইটাকে। ব্যথায় মুখটা একটুখানি হয়ে আছে। যখন সুতো কাটা হলো, কি চিৎকারটাই না করলো। হামিমের চিৎকার শুনে শ্রুতির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো, আর বিভা মনে মনে ছিটকে উঠল। আর কিছুই করার থাকলো না। শ্রুতির কথা ভেবেই মলিন হাসলো। যতই চিৎকার চেঁচামেচি করুক, বোনটা তার ভীষণ নরম মনের। সে বাদে শ্রুতিকে কেউ বোঝেনি। না, ভুল হলো। পার্থিব শ্রুতিকে বোঝে, আগলে রাখে। ভাবতেই বিভার ভালো লাগলো, শান্তি পেল, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়লো। ঘড়ির দিকে চোখ পড়তেই বিভা ভাবলো, এখন ঘরে যাবে নাকি আরেকটু পরে যাবে? মাহাথির ঘুমিয়েছে, আর একটু পরে যাক, মানুষটা ঘুমাক, তাকে দেখলে শুধু শুধু অশান্তি পাবে। কত আর জ্বালাবে, থাকুক না তার মতো। তার সাথে সংসার করছে এই কত না, কি দরকার শুধু শুধু অশান্তি দেওয়ার? সে থাকুক ভালোভাবে, সুখে শান্তিতে। আর কিছু চাওয়ার নেই। জোর করে কখনো ভালোবাসা হয় না, শুধু শুধু তিক্ততা বাড়ে। বিভা উঠে জানালার কাছে গেল। ঠান্ডা বাতাস, অথচ বিভার ভেতরটা কেমন যেন আগুনে পোড়ার মতো গরম।
বিভা ঘরে না গিয়ে তার ভাইয়ের ঘরে বসে রইল তার ভালোবাসার মানুষকে শান্তি দিতে, অথচ সে জানলও না তার ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করে সারা ঘর হাঁটাহাঁটি করছে উদ্ভ্রান্তের মতো, অথচ তার চোখে রাজ্যের ঘুম। আপনি আমার সাথে কথা কেন বলেন না? পার্থিব শ্রুতির দিকে তাকালো, তাকে খুব সুন্দর একটা হাসি দিল। হাসি দিয়ে সে শ্রুতিকে গুরুত্বও দিল না, অবহেলাও করলো না, পরিস্থিতিটাকে হাতের মধ্যে রাখলো, আন্তরিক কণ্ঠে বলল, কি যায় আসে শ্রুতি, কথা না হয় নাই বললাম, জীবন তো থেমে নেই, চলেই যাচ্ছে তাই না? শ্রুতি হতবাক হয়ে চেয়ে রইল। এত কঠিন কথা। শ্রুতি তার কাঠির মতো দুই হাত দিয়ে পার্থিবের বাহু ধরল, ধরে নিচের দিকে টানলো। পার্থিব কাগজ থেকে মুখ তুলল শ্রুতির দিকে। শ্রুতি শান্ত কণ্ঠে বলল, রাগ করলে বলে দিতে হয় যেন অপর মানুষটা রাগ ভাঙাতে পারে। পার্থিব তাকিয়ে রইল শ্রুতির দিকে, নম্র কণ্ঠে বলল, রাগ না করলে ভুলবো কেন? আপনি রাগ করেছেন? আমাকে বোকা ভাবেন? আপনি চালাক। শ্রুতি থম ধরে রইল, কিছু বলল না। পার্থিব শ্রুতিকে হাত ধরে উঠালো, বলল, রাত হয়েছে অনেক, চলেন ম্যাডাম, ঘুমাতে যাই। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। শ্রুতিকে বিছানায় শুয়ে পড়তে বলে সে চলে গেল বাথরুমে। শ্রুতি মুখ লুটকে দাঁড়িয়ে রইল। শ্রুতি ঠিক জানে পার্থিব যে তাকে অবহেলা করলো, কথা যাতে না বাড়াতে হয় তাই হাত ধরে এনে শুয়ে পড়তে বলল। ও কি বাচ্চা? সারাদিন কাজ করে আবার রাতে এসে ভাব দেখায়? কিসের এত কাজ তার? কি হবে এত কাজ করে? কই আগে তো এত কাজ ছিল না। শ্রুতি নাক ফুলিয়ে শুয়ে পড়ল। মনে মনে নিজেকে দুটো চড় মারল পার্থিবকে ভালোবাসার জন্য। মানুষের জীবনে কখনো আফসোস শেষ হয় না। জীবনের এক এক পর্যায়ে থাকে এক এক প্রকারের আফসোস। যেমন মাহাথিরের বর্তমান আফসোস হলো সে কেন চাকরি করে। সে যদি ব্যবসা করতো তবে নিজের মতো চলতে পারতো, গাধার মতো প্রতিদিন সকালে উঠে এখানে দৌড়াতে হতো না। চাকরি মানুষ করে না, মানুষ করে না, জানোয়ার করে। আর জানোয়ার হলো মাহাথির। আনাস তো বলেছিলই, কেন যেন বলেছিল, হ্যাঁ, ও বিভার প্রতি করা মাহাথিরের আচরণের জন্য বলেছিল। মাহাথির থমকে গেল। আবার বিভা? মাহাথির বিভার কথা মোটেও ভাববে না, না মানে না। সে ফোন বের করে স্ক্রোলিং শুরু করলো। সামনে যা আসছে কিছুই সে গ্রাহ্য করছে না, আঙুলের সাহায্যে উপরে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। মাহাথির পড়তে শুরু করলো, কখনো নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না। নারীদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর আর কিছুই নেই। যেদিন থেকে আমার স্ত্রী আমার সাথে রাগ করলো না, চিৎকার করলো না, অভিমান করলো না, সেদিনই আমি বুঝে গেলাম আমি আমার স্ত্রীর মন থেকে উঠে গেছি। আমি তাকে হারিয়ে ফেলেছি, সে আর আমার নেই। মাহাথির কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে রইল পোস্টের দিকে। কি আজে বাজে লেখা এই পোস্টে? রাগ না করলে, চিৎকার না করলে, অভিমান না করলে মন থেকে উঠা হয়ে যায়। এর মানে বিভা তাকে মন থেকে উঠিয়ে দিয়েছে। মাহাথিরের ভ্রুজোড়া আরও কুচকে গেল, মুখ থেকে খারাপ কথা বের হলো। বাল আমার। সেই পোস্টের নিচে মন্তব্য লিখতে শুরু করল, এমন আলতু ফালতু কথা কই পান? বউরা চুপ থাকতে পারে না? চুপ থাকা মানেই দূরে যাওয়া না। আমার বউ জন্মগত শান্ত। নেক্সট টাইম আজে বাজে কথা বলে রিপোর্ট মেরে পেজ উড়িয়ে দেবো। যত সব ফাউল কথাবার্তা। মাহাথিরকে দিয়ে এমন বাচ্চামো আশা করা যায় না, অথচ সে করে ফেললো। রাগের মাথাতে এমন ধরনের বাচ্চামো তার দ্বারা হয়ে গেল। মাহাথির বিরক্তিতে ফোন ফেলে টাইপিং করতে শুরু করলো। আজে বাজে কথা শোনার থেকে কাজ করা ভালো। মাহাথির বাড়ি ফিরল এক আকাশ সমান ক্লান্তি নিয়ে। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। দরজা খুলল তার আম্মা। মাহাথির তার আম্মাকে দেখে চোখে হাসলো। ঘরে ঢুকে দেখতে পেল খাটে বিভা বসা, কাজ করছে, জামা কাপড় ভাঁজ করছে। দেখতে কি ভালো লাগছে। চুলগুলো এলোমেলো, শ্যাম্পু করেছে, নয়তো এত ছড়িয়ে আছে কেন? বিভা চোখ তুলে তাকিয়ে নামিয়ে ফেলল। মাহাথির সরাসরি বাথরুমে ঢুকে গেল। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। মাহাথির বের হয়ে দেখলো ঘরে বিভা নেই। হাফ ছেড়ে গামছা দিয়ে গলা মুছতে মুছতে আলমারির দিকে গেল। টি শার্ট পরা উচিত। আলমারির দরজা খুলে হঠাৎ কপালে ভাঁজ পড়ল। বিছানায় তাকালো না, বিছানার কোথাওই নেই। তাহলে মাহাথির আলমারির আর এক দরজা খুলল। জামা কাপড় কোথায়? তার জামা কাপড় তো ঠিকই আছে, বিভার কোনো জামা কাপড় নেই কেন? একটু আগেই না ভাঁজ করেছিল, ভাঁজ করে রাখলো কই? মাহাথিরের মনে পড়ল নিজের কীর্তিকলাপ। অনুশোচনায় বন্ধ হয়ে গেল চোখ। বিভা তার মানে আলমারিতে কাপড় রাখে না। ঠিকই তো,
তার ওই ব্যবহারের পর রাখা যায়? মাহাথিরের আজ মনে হলো এত দুর্ব্যবহার সে না করলেও পারত। বিভা ফোনের আওয়াজে ঘরে ঢুকে দেখলো মাহাথিরের ফোন বাজছে। আশেপাশে কোথাও মাহাথির নেই। গেল কোথায়? আকাশ কুসুম ভাবতে ভাবতে এগিয়ে গেল ফোনের দিকে। অপরিচিত নাম্বার, ধরবে? জরুরি হতে পারে। বিভা ধরে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাহবা স্যার? বিভা বিমূঢ় হতে দাঁড়িয়ে রইল। মাহাব। ন্যানো সেকেন্ডের মধ্যেই মাথায় খেলল মাহাব তো মাহাথিরের আর এক নাম। মাহাথিরের ভালো নাম মোহাম্মদ মাহাব ইসলাম। বিভা দ্বিধান্বিত কণ্ঠে বলল, আমি মাহাব নই। জি, আপনি কি ওনার বাড়ির লোক বলছেন? আচ্ছা শুনুন, কালকে অজ্ঞাত কারণে অফিস বন্ধ থাকবে। অফিসের গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে, তাও সবাইকে কল করে জানিয়ে দিচ্ছি। আপনি মিস্টার মাহাবকে জানিয়ে দিয়েন। আচ্ছা, জানাবো। ফোন কেটে দিল। বিভা পেছনে ঘুরে দেখল মাহাথির দাঁড়ালো, শান্ত নির্মল মুখ। মাহাথির চুপচাপ এগিয়ে এলো। বিভা একবার নিজের হাতের ফোনের দিকে তাকালো, আবার মাহাথিরের দিকে। রাগ করবে না বলে ফোন ধরেছে বলে? বিভা ইতস্তত করে বলতে লাগলো, আপনি ছিলেন না তাই। মাহাথির শান্ত মুখে ভ্রু উঁচু করে প্রশ্ন ছুড়ল। আমি কি কিছু বলছি তোমায়? বিভা উত্তর দিল না। মাহাথির নিজ থেকেই বলল, কে ছিল? কি বললো? আপনার অফিস কাল বন্ধ তাই বলছিল। কথাটা বলেই বিভা চলে যেতে নিল। মাহাথির ডাকলো, বিভা। বিভা তাকালো। দৃষ্টির অর্থ কি জন্য ডাকলেন? মাহাথির এবারও ব্যর্থ হলো। বলল, কিছু না, যাও। বিভা চলে গেল। মাহাথিরের মনে হলো সে এমন না হলেও পারত। মনের কথা ঠাস ঠাস বলে দেওয়ার মতো স্বভাব হলেও পারত। কিভাবে প্রকাশ করবে সে? মাহাথির বারান্দায় চলে গেল। আজ বেশ অনেকদিন বাদেই সিগারেট ধরালো। রাত 9:30, খাওয়ার সময়। বিভা ঘরে ঢুকলো মাহাথিরকে ডাকার জন্য। ঘরে ঢুকে তাকে কোথাও না পেয়ে বারান্দায় চলে এলো। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে। বিভার মাথায় হঠাৎ তখনের কথা মনে পড়ল, সাথে মাহাথিরের আগের বলা কিছু কথা। অভিমান, কষ্ট, রাগ সব একসাথে জড়ো হলো। বুকের ভেতর থাকা এক সমুদ্র গভীর অভিমান থেকে ডেকে উঠল। মাহাব, সারা এলো না। বিভা আবারও ডাকলো। মাহাব। অলস সময়ে কাজ না পেয়ে নিচের দোকানপাট, মানুষের চলাচল ভীষণ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মাহাথির। সব ধ্যান জ্ঞান দিয়ে দেখছিল সে। হঠাৎ বিভার জোরালো আওয়াজে বিভার দিকে ফিরল মাহাথির। গম্ভীর মুখেই বলল, কিছু বলবে? কখন থেকে ডাকছি আপনাকে? ডাকছো আমাকে? কখন ডাকলা? একটু আগেই ডেকেছি। মাহাথির শান্ত মুখে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের ডাক তার অবচেতন মন শুনেছে। তার মনে হয়েছে বিভা ফোনে অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু তাকে ডেকেছে। কি বলে যেন ডাকলো? মাহাথিরের খেয়াল এলো বিভা মাহাব মাহাব করছিল। মাহাথির ভ্রু কুচকে বলল, তুমি আমাকে মাহাব কেন বলছো? এমনি। কেমন শোনাচ্ছে? কেমন শোনাচ্ছে মানে? হঠাৎ এইভাবে কথা বলছো কেন? বললাম, কি হয়েছে তাতে? এই নামে আমাকে কেউ ডাকে না বিভা। আমার চেনা পরিচিত মানুষজন সবাই আমাকে মাহাথির বলে ডাকে। তুমি, আব্বা, আম্মা, আনাস, সবাই। শ্রুতি, পার্থিব, ও আমাকে মাহাথির নামে চেনে। জাস্ট স্কুল কলেজ অফিসের কাজে আমার ওই নামটা ব্যবহার করা হয়। পাগলামি করছেন আপনি। দুটো নাম তো আপনারই, তাই না? একটা ডাকলেই হলো। খেতে আসুন, খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। বিভা ঘুরলে মাহাথিরের ডাকে আবারও থামতে হলো। মাহাথির বলল, এখন তুমি আর আমাকে অফিসের জন্য খাবার দাও না কেন? আম্মা দেয় কেন? আম্মা কেন দেয়? আবারও বাচ্চাদের মতো প্রশ্ন করলেন। আমি ব্যস্ত থাকি তাই আম্মা দেয়। খাবার দেয়া নিয়ে কথা, কে দিল সেটা তো কথা নয়। মাহাথির নির্বাক। বিমর্ষ মুখে তার বউয়ের বলে যাওয়া কথা শুনল। কষ্টের সাথে সাথে রাগ হলো। এতদিন ভালোবেসেছে, আর এখন যখন সে ভালোবাসা শুরু করলো তখন সে সব শোধ একসাথে তুলছে। শ্রুতিকে নিজের অফিসে দেখে চমকে গেল পার্থিব। তার কাছে মনে হলো দিনের বেলায় চাঁদ উঠেছে। আপনি এখানে? আসতে পারি না? কেন নয়, অবশ্যই পারেন, বসুন। ফর্মালিটির প্রয়োজন নেই। আমার হাজবেন্ডের কেবিনে এসেছি, যা ইচ্ছে করতে পারি। পারি না? পারেন। শ্রুতির মুখে হাসি নেই। সব কথা সে বলেছে ধমকে ধমকে। তার স্বভাবে। হঠাৎ কাজ বেড়ে গেল মনে হচ্ছে। হঠাৎ না, আপনি বাড়িয়েছেন। যেই প্রজেক্ট নষ্ট করেছেন তার মাসুল দিচ্ছি। শ্রুতি নরম হয়ে গেল।
কি সুন্দর তাকে বলে দিল, একটুও রাগ করলো না। শ্রুতি পার্থিবের জায়গায় নিজেকে বসাতে চাইলো। সে যদি পার্থিবের জায়গায় থাকতো তাহলে কি হতো? শ্রুতি কল্পনা করে যা পেল তা হলো সে পার্থিবকে এক ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতো, সাথে আরো বলতো, আমার কাজ আমি করছি, আপনারটাতে কি? আমার কাজ পারুক কমুক, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ ঠিক, এমন ব্যবহারটাই করতো। সে এত উগ্র কেন? শ্রুতির মন খারাপ হয়ে কান্না পেল। নরম কণ্ঠে বলল, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আবার সেম প্রশ্ন। কথা কই বলছি না, এতক্ষণ কি ভূতে কথা বলছে? সত্যি সত্যি বলুন তো পার্থিব, মজা করবেন না, আমি সিরিয়াস। বলুন না কেন কথা বলেন না? এইসব বলতে এসেছেন? টিফিন নিয়ে এসেছি। টিফিন বক্স তো দেখলাম না। কাল নিয়ে আসবো, আজকে আনতে ভুলে গেছি আমি। আজ আমার প্রশ্নের উত্তর দিন। শ্রুতির এমন কথায় পার্থিব হেসে ফেলল। এরপর হঠাৎ করেই সিরিয়াস ভাব নিয়ে ফেলল মুখে। শান্ত স্বরে বলল, আমি কথা বললে আপনার অস্বস্তি হয়, আপনি কষ্ট পান, তাই বলি না শ্রুতি। আপনাকে টাইম দিচ্ছি, বলেছিলাম না জোর করব না, করছি না। আপনি আপনার মতো করেই ভালো থাকুন। আমি শুধু আপনাকে ভালো রাখার চেষ্টা করছি, আমার স্ত্রীকে খুশি করতে চাইছি। শ্রুতি কিছু বলতে পারল না। এত কিছুর পরেও এই কথা? মানুষটা কি অসম্ভব ধরনের ভালো নয় কি? শ্রুতির দৃষ্টি পর্যবেক্ষণ করে পার্থিব বলল, আর কিছু? শ্রুতি না বোধক মাথা নাড়ল। পার্থিব কানে টেলিফোন তুলে আদেশ করল, আমার কেবিনে 2টো আইসক্রিম, 2টো চিকেন বার্গার পাঠিয়ে দিন। পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, লাঞ্চে কেউ এসব খায়? খায় না। তবু বললাম, কারণ আমার মহারানীর এসবে পছন্দ। অফিসে আসার কারণে একদিন তাকে ছাড় দেয়াই যায়। পার্থিবের কথা শুনে শ্রুতির ইচ্ছে করলো চেয়ার থেকে উঠে পার্থিবের কপালের ঠিক মধ্যেখানে চুমু খেতে। খেলে পার্থিবের প্রতিক্রিয়া কেমন হবে? শ্রুতি ভেবেই মুখ নামিয়ে ফেলল। প্রতিদিন সকাল সকাল উঠে আজ বেশ বেলা করে ঘুম ছাড়লো মাহাথির। হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে দেখলো টেবিলে কেউ নেই। বুঝলো তার বাবা মা ঘরে হামিমা বিছানায় শুয়ে শুয়ে নিজের মতো সময় পার করছে। বিভা তাহলে কোথায়? অমনি দরজা খুলে ভিতরে ঢুকলো বিভা, হাতে বড় সড়ো ব্যাগ। মাহাথির ব্যাগ দেখে শুধালো, কই গেছিলে তুমি? এই যে পাইকারি মূল্যে এগুলো কিনেছিলাম অনলাইন থেকে, আজকে ডেলিভারি দিল, নিচে আনতে গিয়েছিলাম। মাহাথিরের কি মনে হলো কে জানে। সে বলল, এত কষ্ট করার প্রয়োজন নেই, তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো। এখন তো আমি আছি। বিভা চোখে চোখ রাখলো। কত সহজেই কথাটা বলে দিল মাহাথির। সত্যি কি সে আছে? বিভা মাহাথিরের বলা কথা গ্রহণও করলো না, বর্জনও করলো না। বলল, প্রয়োজন পড়লে কিংবা বেশি কষ্ট মনে হলে ছেড়ে দিব। মাহাথির নীরব সম্মতি দিল। বিভা ব্যাগ সাইড করে রেখে বলল, বসুন, নাস্তা দিচ্ছি। মাহাথির গিয়ে টেবিলে বসলো। বিভা হাত ধুয়ে প্লেটে খাবার দিল। খাবার সে এক প্লেটেই বাড়লো। মাহাথির তা দেখে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আজ অনেক সকালে উঠেছিলাম, ক্ষুধা পেল, খেয়ে নিলাম। আজ সবার আগে আমিই খেয়েছি। ভালো করেছো। আগে বিভা মাহাথিরের জন্য অপেক্ষা করত, আজ করলো না। অভিমান থেকে নাকি সত্যি ক্ষুধা পেয়েছিল? যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে ভালো করেছে খেয়ে, আর যদি অভিমান থেকে হয়ে থাকে তাহলে ওর খবরই আছে। মাহাথিরের খাওয়া শেষে হাত ধুয়ে পানি খেতে টেবিলে বসলো। এর মাঝেই কফি দেওয়া হলো। মাহাথির ডাকলো বিভাকে। খাবার কখন না কখন খেয়েছো, আমার সাথে কফি খাও। বিভা মাহাথিরের ব্যবহার হজম করতে পারছে না, কষ্ট হচ্ছে। এই লোকের হয়েছেটা কি? কথা তো গম্ভীর মুখেই বলছে, তবুও কথার সুরে ভিন্নতা। বিভা বলল, খাবো না মাহাব, খেলে বানিয়ে নিব, সমস্যা নেই। মাহাথিরের মনে হলো তার পুরো সকালবেলার উপর কেউ নিম পাতার রস ছুঁড়ে মেরে সকালবেলাটাকে তিক্ত করে ফেললো। মাহাব আবারও? এখন কি এই নামেই ডাকবে নাকি? মাহাথির বলেছিল মাহাথির নামে তার কাছের মানুষজন ডাকে, সে যেন না ডাকে। সেই কথাকে কেন্দ্র করেই বুঝি এমন করছে। নিজেকে দূরের মানুষ বানাতে চাইছে, সাথে মাহাথিরকে কষ্ট দিতে চাওয়া তো আছেই। আর কি বলল? খেতে মন চাইলে বানিয়ে খাবে। কেন? ওর কফি অর্ধেক খেলে কি হতো? ও কি সত্যি সত্যি মাহাথিরকে মন থেকে উঠিয়ে ফেললো? ওর মনের কোনো জায়গায় কি মাহাথিরের ছায়াও এখন অবশিষ্ট নেই? মাহাথির বিরস মুখে কফির দিকে চেয়ে রইল। উদ্দেশ্য কফি ফেলে দিয়ে আসবে। মিনিট 7 পর সে পুরো কফি ঢকঢক করে গিলল। ইস, ঠান্ডা শরবত। শ্রুতি, এসব আমি কি শুনছি? আপনি নাকি দুপুরে খাননি, কিন্তু কেন?
শ্রুতি ঘুরল না, সে উল্টো ঘুরে আছে। পার্থিব শ্রুতির এক বাহু ধরে নিজের দিকে ফিরালো। পার্থিব হতবাক হয়ে গেল শ্রুতির অশ্রু ভরা চোখ দেখে। শ্রুতি ঘুরে পার্থিবের দিকে চাইতেই টপ টপ করে ঝরে পড়ল চোখের বৃষ্টি। পার্থিব বিচলিত হয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব শ্রুতিকে টেনে নিজের কাছে আনলো। শ্রুতির মুখ থেকে কিছুই বের হচ্ছে না। পার্থিব শ্রুতিকে এক হাতে জড়িয়ে বলল, শ্রুতি, কি হয়েছে আমাকে বলুন প্লিজ। এভাবে কাঁদলে আমি কি করে বুঝবো?